আমাদের এই সমাজে নানান ধরনের মানুষের বসবাস। তাদের জীবনের গল্প ভিন্ন ভিন্ন রকম। কিন্তু কারো কারো জীবনের গল্প শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। মুরব্বীরা মাঝে মধ্যে একটা কথা বলে থাকেন, কেউ মরে যায়, সাথে পরিবারকেও মেরে যায়। এই কথার ভাবার্থ বুঝতে হলে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রিয় মালতী মুভিটা আপনাকে দেখতে হবে। এই মুভিটি দেখতে হলে আপনাকে অবশ্যই চরকি থেকে দেখে নিতে হবে। আর আমি খুব সংক্ষেপে মুভির গল্পটা আপনাদের শোনাবো। গল্পটা শোনার পর হয়তো আমার আপনার নিজেদের জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না। তাই কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে পলাশ কুমার দাস এবং মালতী কুমার দাস তারা স্বামী স্ত্রী। আজ তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। মালতী ৮ মাসের গর্ভবতী। তাদের জীবনে টাকা পয়সার অভাব থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। মালতী নিজ হাতে রুমাল বানিয়ে পলাশকে গিফট করে। পলাশ তাতেই অনেক খুশি। পলাশ কেক নিয়ে এসেছে। এরপর দুজনে খোলা আকাশের নিচে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটে। একে অপরকে কেক খাইয়ে দেয়। কিন্তু হঠাৎই মালতীর পেটে থাকা সন্তান লারা দিয়ে ওঠে। তাই মালতীর কষ্ট হয়। পলাশ বলে, কেক আনলাম তোমার জন্য, কিন্তু তার যে পছন্দ হবে না কে জানতো। নৌকা থেকে নামার পর দুজনকে কিছু কেনাকাটা করতে দেখা যায়। তখন পলাশের বন্ধু রাজ্জাকের সাথে দেখা হয়। আর এদিকে পলাশের বাবাকে দেখতে পাই। তার মুদির দোকানের ব্যবসা ছিল গ্রামের বাড়ি। তিনি টিভি নিউজে শুনতে পায় পার্শ্ববর্তী দেশ থেকে চাল উৎপাদন কম হওয়ায় দেশে চাল রপ্তানি বন্ধ থাকবে। তাই সামনের দিনগুলোতে চালের দাম বেড়ে যাবে। তখন পলাশের বাবা পলাশকে ফোন করে এবং বলে যে, আমাকে 50,000 টাকা ম্যানেজ করে দিতে পারবি? সামনে চালের দাম বাড়বে, এখন পাইকারি কিনে রাখলে পরে লাভ হবে বেশি। পলাশ বলে, তুমি তো জানোই মালতীর শরীরের অবস্থা এখন কেমন, এই মুহূর্তে সে টাকা দিতে পারবে না। এরপর পলাশ স্ত্রীকে নিয়ে নিজেদের বাসায় ফিরে আসে। ঢাকায় দুজনে ভাড়া বাসায় থাকে। মালতীর বাবা মা নেই, তাই পলাশের বাপ মা মালতীকে মাঝে মধ্যেই এটা বলে খোঁচা দিত। পলাশকে সোজা সরল পাইয়া মালতীর মামা মালতীকে পলাশের হাতে গোছাই দিছে। এসব কথাতে মালতীর কষ্ট হতো। পলাশ বলে, এসব বাদ দাও, আজকে খুব ভালো একটা দিন পার করছি না। যাই হোক, দুজনে নিজেদের রুমে ফিরে আসে। মালতী ফ্রেশ হয়ে নেয়। এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে দুজন দুজনের হাত ধরে বসে সময় কাটাচ্ছিল। রাত যখন 12টা বাজে, পলাশ তখন অ্যানিভার্সারি উপলক্ষে মালতীকে অবাক করে দিয়ে তার জন্য সুন্দর একটা শাড়ি গিফট করে এবং তাদের সন্তানের জন্য একটা রূপার চুড়ি গিফট করে। স্বামীর দেওয়া উপহার মালতীর ভীষণ পছন্দ হয়। পলাশ মালতীকে অনেক ভালোবাসে। দুজনে কিছুক্ষণ কথা বলার পর শুয়ে পড়ে। পরের দিন সকালে পলাশ কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন সে তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য মালতীকে কিছু টাকা দেয়। এই টাকাগুলো ভবিষ্যৎ সন্তানের জন্য জমা করছিল তারা। পলাশের ওয়ালেটে এনআইডি কার্ডের মেইন কপি দেখে মালতী বলে, এটার একটা ফটোকপি করে রাখতে পারো না? যখন হারাইবো তখন বুঝবা। এরপর পলাশ মালতীর গর্ভে থাকা সন্তানকে একটু আদর করে নিজের কাজের উদ্দেশ্যে রওনা হয়। পলাশ একটা মার্কেটে স্যানিটারির দোকানে কাজ করে। পলাশ নিজের বিবাহ বার্ষিকীর জন্য সবাইকে মিষ্টি খাওয়ায়। মামাকেও সে মিষ্টি দেয়। মালতীর মামা তিনি। তাদের বিবাহ বার্ষিকীর জন্য মামা পলাশকে 1,000 টাকা দিয়ে বলে, এটা মালতীকে দিও, আর আজকে দুপুরে বিরিয়ানি ট্রিট আমি দেব। এদিকে মালতী বাসায় একা একা সময় পার করছিল। তাই সে পলাশকে ফোন দেয়, কিন্তু পলাশের ফোন বন্ধ ছিল। তখন সে টিভি নিউজে দেখতে পায় একটা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেই মার্কেটে পলাশ কাজ করে সেই মার্কেটেই আগুন লেগেছে। নিউজটা দেখে মালতী ছটফট করতে থাকে। সে বারবার পলাশকে ফোন করছিল, কিন্তু ফোন অফ। মালতী ভীষণ ঘাবড়ে যায়, পলাশের জন্য কিছু না হয়। তখন এক বন্ধু সুধীর রাজ্জাককে ফোন করে জানায়, পলাশের মার্কেটে আগুন লাগছে।
রাজ্জাক একটি মাদ্রাসায় শিক্ষকতা করত, সেই সাথে তার একটা লাইব্রেরির ব্যবসাও ছিল। অগ্নিকাণ্ডের ঘটনা শুনে রাজ্জাক সুধীরকে নিয়ে দ্রুত মালতীর কাছে চলে যায়। অনেকক্ষণ ধরে পলাশের ফোন বন্ধ পাচ্ছে, সে কিভাবে কোন অবস্থায় আছে কিছুই জানতে পারছে না। মালতী তো কান্নাকাটি করছিল। আর এদিকে পলাশের বাড়িতে তার বাবা নিউজ দেখে টেনশন করছিল ছেলের জন্য। যাই হোক, সুধীর এবং রাজ্জাক মালতীকে নিয়ে মার্কেটে চলে যায় পলাশকে খুঁজতে। সেখানে কত মানুষের আহাজারি কান্নাকাটি, কেউ তার সন্তান, কেউ বা স্বামী ভাইকে খুঁজতে এসেছে। মালতী তো এমনিতেই খুব অসুস্থ, এই অবস্থায় মার্কেটের ভেতর সে যেতে পারবে না। তাছাড়া প্রশাসনও কাউকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন রাজ্জাক ও সুধীর মালতীকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে যায় পলাশকে খুঁজতে। সেখানে কত মানুষ যে আগুনে দগ্ধ হয়েছে তার কোনো হিসাব নেই। ভেতরে তারা পলাশকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছিল না। রাজ্জাক হঠাৎ একজনকে পড়ে থাকতে দেখতে পায়, সে গোংরাচ্ছিল। কাছে গিয়ে দেখে সে পলাশ। আগুনে পুড়ে তার চেহারা শরীর ঝলসে গেছে, তাকে দেখে চেনাই যাচ্ছিল না। রাজ্জাক সুধীরকে ডাক দেয়। পলাশের অবস্থা খুবই খারাপ, তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এদিকে বাইরে মালতী পচা গন্ধে আরো অসুস্থ হয়ে পড়ে। তখন সুধীর চলে আসে এবং মালতীকে জানায়, আমাদের পলাশ এখনো আছে, তারে লেগুনায় রেখে আইছি, রাজ্জাক সাথে আছে। মালতী বলে, মামারে খুঁজে পাইছো? সে বলে, তারে খুঁজে পাই নাই, আগে পলাশের কাছে চলো। তখন মালতীকে নিয়ে পলাশের কাছে যায় লেগুনায়। মালতী পলাশের আগুনে পুরা চেহারা দেখে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে চিৎকার করে। সে তখন বমি করে দেয় তার চেহারা দেখে। এরপর তারা পলাশকে নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঢাকার রাস্তায় যানজটের সমস্যা, গাড়ি একটু আগাতে পারছিল না। রাস্তায় বিশাল জ্যাম লেগে আছে, ভীষণ বিপদে পড়ে যায়। রাস্তায় জ্যাম ছাড়ানোর জন্য কত চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মালতী গাড়িতে এসে পলাশের নাকে বুকে মাথা ঠেকিয়ে চেক করে দেখে পলাশের কোনো সারা শব্দ নেই, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। পলাশ আর বেঁচে নেই, সে মারা গেছে। মালতী তখন কান্নায় ভেঙে পড়ে। রাস্তার যানজটের মাঝে হাসপাতালে নিতে না পারায় পলাশকে মরতে হলো। এরপর পলাশের লাশ বাড়িতে নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা করা হয়, তাকে আগুনে পোড়া হয়। পলাশের পরিবারে নেমে আসে শোকের ছায়া। পলাশ পৃথিবী থেকে বিদায় নিল ঠিকই, কিন্তু তার পরিবারের এখন কি হবে? পলাশের অনাগত সন্তান মালতীর অবস্থা এখন কি হবে? তাকে কে দেখবে? জমানো তেমন কোনো টাকা পয়সাও নেই যা দিয়ে আগামী দিনগুলো চলতে পারবে। পলাশকে হারিয়ে মালতী বিধবা হয়ে যায়। পলাশের মৃত্যুর জন্য শাশুড়ি মালতীকে কথা শোনায়, ঘরে অলক্ষ্মী তুলে আনছিল। এসব কথা একটা মেয়েকে কতটা যে কষ্ট দেয়, যে শুনে সে বুঝতে পারে। একদিন পলাশের বাবা মালতীকে জিজ্ঞাসা করে, পলাশ কোনো টাকা পয়সা জমাইছিল? সামনে তো তোমার মেলা খরচ, তোমার সন্তানের দায়িত্ব তো তোমারই নিতে হইব। মালতী জানায়, যে টাকা বেতন পাইতো তা দিয়া সংসারই চলতো না, সামান্য কিছু টাকা সন্তানের জন্য জমা আছে। বাবা বলে, ওখান থেকে 1030 আমারে দিও, পরে ডেলিভারির সময় দেখা যাবনি কি করা যায়। মালতী বলে, ওই কয়টা টাকা না নিলে হয় না? বাবা বলেন, তুমি কি চাও না পলাশের শ্রাদ্ধটা ভালোভাবে হোক? মালতী তখন যেন কিছু বলতেও পারে না, আবার সহ্যও করতে পারছিল না। এরপর সকল রীতিনীতি শ্রাদ্ধ শেষে মালতী আবার ঢাকায় ফিরে আসে। যেই বাড়িতে পলাশ মালতী সুখের ঘর বেঁধেছিল, আজ সেই বাড়িতে পলাশ নেই। মালতীকে একা করে সে চলে গেছে। তাই মালতী স্বামীর জন্য খুব কান্নাকাটি করছিল। সৃষ্টিকর্তা তাকে কঠিন এক পরীক্ষায় ফেলে দিয়েছে। এরই মধ্যে একদিন টিভি নিউজে দেখতে পাই, অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে সরকার থেকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। সেদিন রাতে রাজ্জাক মালতীর সাথে দেখা করতে আসে। তার কাছে পলাশের একটা ছবি ছিল, সেটা সে মালতীকে দেয়। আর সরকার থেকে 20 লাখ টাকা অনুদানের কথাও তাকে জানায়।
কিছুক্ষণ পর বাড়ির মালিক এসে দরজায় নক করে। মালতী দরজা খুললে তিনি বাড়ি ভাড়ার রসিদ দিয়ে বলে, গত মাসের ভাড়া বাকি আছে, আর এই মাস থেকে আর 2000 টাকা ভাড়া বাড়ানো হয়েছে। মালতী বলে, হঠাৎ ভাড়া বাড়াইলেন কেন? মালিক বলে, সবকিছুর দাম এখন বাইরে গেছে, তাই ভাড়াও বাড়ানো হয়েছে। আপনার যদি বেশি সমস্যা হয় তাহলে বাসা ছাইরা দিয়েন। মালতী রাজ্জাককে বলে, আমার কিছু একটা করা দরকার, চলতে হইলে টাকা পয়সা লাগবো তো। রাজ্জাক বলে, বাচ্চাটা আগে সুস্থভাবে দুনিয়াতে আসুক, তারপর এসব নিয়ে ভাবা যাব। আর সকালবেলা রেডি থাইকো, অনুদানের টাকার জন্য যাইতে হবে। পরদিন রাজ্জাক মালতীকে নিয়ে মার্কেট কমিটির কাছে যায়। তিনি তাদের দুজনের এনআইডি কার্ডের ফটোকপি চায়। মালতী জানায়, আমার এনআইডি কার্ড আছে, কিন্তু পলাশের এনআইডি কার্ড সেদিনের ঘটনায় পুড়ে গেছে। তবে তার এনআইডি কার্ডের একটা ছবি তোলা আছে আমার ফোনে। মালতী ছবিটা বের করে তাকে দেখায়। এরপর সে মার্কেটে নিহতদের তালিকা বের করে পলাশের নাম মিলিয়ে দেখে, তালিকায় পলাশ কুমার দাস নামের কোনো ভিকটিম এখানে নেই। মালতী তখন বলে, সে তো গত 3 বছর ধরে এই মার্কেটেই স্যানিটারির দোকানে কাজ করত, ঘটনার দিন সে দোকানেই ছিল। মার্কেট কমিটি তখন বলে, আচ্ছা, তার ডেথ সার্টিফিকেট আর পোস্টমর্টম রিপোর্টটা দেখান। তখন রাজ্জাক জানায়, স্যার, পলাশকে তো হাসপাতাল পর্যন্ত নিতেই পারি নাই। সেদিন রাস্তার জ্যামের মধ্যে রোডেই সে মারা গেছিল। এরপর ওখান থেকে গ্রামের বাড়ি নিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। তারা হিন্দু তো। মার্কেট কমিটি বলে, সরকার কি তাহলে আপনাদের চেহারা দেখে টাকা দেব? প্রথমত তালিকায় তার নাম নাই, আবার ডেথ সার্টিফিকেট পোস্টমর্টম রিপোর্টও নাই। অন্তত এসব ডকুমেন্টস তো থাকা লাগবে। কিন্তু এসব ডকুমেন্টস মালতী এখন কোথায় পাবে? এগুলো জোগাড় করা তো সম্ভব নয়। মার্কেট কমিটি জানায়, এসব ডকুমেন্ট ছাড়া কোনো কাজ হবে না। আর আপনারা এই মার্কেটের সেক্রেটারির সাথে কথা বলে দেখতে পারেন, আমার কিছু করার নাই এখানে। এরপর তারা মার্কেট সেক্রেটারির সাথে দেখা করে এবং তিনিও ঠিক একই কথাই বলে, সে যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট পোস্টমর্টম রিপোর্ট লাগবে। কিন্তু এখন চাইলেও মালতীর পক্ষে এসব ম্যানেজ করা সম্ভব নয়। রাজ্জাক বলে, স্যার, অনুদানের টাকাগুলো তো এই মেয়েটার অধিকার। সেক্রেটারি মেজাজ দেখিয়ে বলে, কাগজপত্র আইনা অধিকার ফালাইয়েন। সেদিন রাতে গ্রাম থেকে পলাশের বাবা আসে। অনুদানের টাকা তাদের একমাত্র ভরসা। কিন্তু এখন তো কাগজপত্র নিয়ে হয়ে গেছে ঝামেলা। এসব ডকুমেন্ট ছাড়া সরকার টাকা দেবে না। তাই পরদিন পলাশের বাবা রাজ্জাকের লাইব্রেরিতে গিয়ে রাজ্জাকের সাথে দেখা করে এবং বলে যে, শুনলাম কাগজপত্র নিয়ে বলে কি ঝামেলা হয়েছে। আমি পোলা হারাইছি, টাকাগুলো না পাইলে সামনের দিনগুলো কিভাবে চলবো, আর মালতীই বা কিভাবে চলবে। রাজ্জাক বলে, কিছু সমস্যা জটিলতা তো আছেই, আমরা দেখতাছি বিষয়টা। পলাশের বাবা বলেন, তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করে টাকাগুলো আদায় করার ব্যবস্থা করো। এই বলে সে চলে যায়। মালতী আবার মার্কেট সেক্রেটারির সাথে দেখা করে, বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা। সেক্রেটারি বলে, ডকুমেন্ট ছাড়া কোনো লাভ হবে না। এই কথাটা আপনি বুঝতেছেন না কেন? সেক্রেটারি বিরক্ত হয়ে লাঞ্চ করতে চলে যায়। ওখান থেকে ফিরে আসার সময় হঠাৎ কিতাব নামের এক অপরিচিত লোক মালতীকে এসে বলে, আপনার সাথে জরুরি আলাপ ছিল। মালতী বলে, আপনারে চিনি না, জানি না, আমার সাথে কিসের জরুরি আলাপ? কিতাব তখন মালতীর হাতে কিছু দলিলের কাগজ তুলে দিয়ে বলে, আপনার স্বামী আমার কাছে সুদে টাকা নিছিল, কাগজে সব লেখা আছে। কাগজ দেখে মালতী ঘাবড়ে যায়, অনেক টাকার হিসাব নিকাশ। মালতী বলে, আমার স্বামী এই ব্যাপারে আমারে কিছুই বলে নাই, আর আপনি ধূপ করে আয়সা কইলেই কি আমি মাইনা নিমু নাকি? কিতাব বলে, আমার কথা মানতে হবে না, ওই কাগজ মানলেই চলবো। আর খামের কোনায় আমার নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি যোগাযোগ কইরেন। মালতী নিজের বাসায় ফিরে আসছিল। কিতাব তখন ফলো করতে করতে এখানেও চলে এসেছে। মালতী তাকে দেখে বলে, বাড়াবাড়ি হয়ে যাইতাছে কিন্তু, আপনি আমারে ফলো করতেছেন? কিতাব বলে, আমি মোটেও বাড়াবাড়ি করতেছি না, আপনার বর্তমান ঠিকানা ঠিক জায়গায় আছে কিনা সেটাই দেখা গেলাম। এই বলে চলে যায়। মালতী এরপর কাগজপত্র নিয়ে রাজ্জাকের কাছে যায়। মালতী রাজ্জাককে জানায়, লোকটা আমারে ফলো করতে করতে বাসা পর্যন্ত আইসা শাসাই গেছে।
পলাশ নাকি তার কাছে 5 লাখ টাকা সুদে নিছিল, 2 লাখ টাকা ফেরত দিছে, আর বাকি 3 লাখ টাকা আমার কাছে চাইতেছে। আমি এই ব্যাপারে সত্যিই কিছু জানি না। হঠাৎ করে মালতীর সন্দেহ হয় এই 5 লাখ টাকা পলাশ তার বাপরে দিছিল, কারণ তার বাপ পলাশের কাছে শুধু টাকা চাইতো। এই জন্যই পলাশ আমারে কিছু বলে নাই। মালতী তখন বাবাকে ফোন দেয় এবং বলে যে গত বছর আপনি পলাশের কাছে 5 লাখ টাকা নিয়েছিলেন। সে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কোনো টাকা পয়সা নেই নাই। মালতী বলে, দেখেন এমনিতেই অনেক ঝামেলায় আছি, আমার আর বিপদে ফালায়েন না। হঠাৎ করেই তখন মালতীর পেটে ব্যথা ওঠে। তখন রাজ্জাক মালতীকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার চেক আপ করে জানায়, আপনার লোহিত রক্তের কণিকা প্রোডাকশন অনেক কম, আপনার হিমোগ্লোবিনও অনেক কম দেখছি। আপাতত কিছু ওষুধ লিখে দিচ্ছি, কোর্সটা কমপ্লিট করে আমাকে একবার দেখিয়ে যাবেন। অপরদিকে পাওনাদার কিতাব বারবার মালতীকে টাকা ফেরত পাওয়ার জন্য ফোন করত। তাই রাজ্জাক নিজে কিতাবের সাথে দেখা করে এবং তাকে বলে, টাকার জন্য মালতীকে ফোন দিয়ে আর বিরক্ত করবেন না, টাকার ব্যাপারে আপনি আমার সাথে কথা বলবেন। কিতাব বলে, তাইলে টাকা আপনি ফেরত দেন। রাজ্জাক বলে, পলাশ যেভাবে কিস্তির মাধ্যমে 2 লাখ টাকা পরিশোধ করছে, আমিও কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করব। কিন্তু কিতাব একসাথে সব টাকা চায়, কিন্তু রাজ্জাকের পক্ষে এককালীন টাকা একবারে দেওয়া সম্ভব নয়। তাছাড়া পলাশের নামও সরকারি তালিকায় উঠে নাই। কিতাব বলে, উঠবো কেমনে? সরকার ছাই দেখা টাকা দেব? শুনেন, আপনার একটা বুদ্ধি দেই। রাজ্জাক কিতাবের কাছ থেকে ফিরে এসে মালতীকে রাজ্জাক সব খুলে বলে, পলাশ কিতাবের কাছ থেকে যে 5 লাখ টাকা নিছিল, সেই টাকা আমারই সে দিছিল। ওই টাকা দিয়া সে বইয়ের দোকান দিছে, কিন্তু বিষয়টা দুজনের মধ্যেই গোপন রাখছি। তখন মালতী রাগারাগি করে, ওই টাকার জন্য কিতাব তারে জ্বালাইয়া মারতাছে। রাজ্জাক তখন জানায়, কিতাব তোমারে আর ডিস্টার্ব করব না, সে একটা প্রস্তাব দিছে। মার্কেট কমিটিতে তার লোক আছে, তিনি সব কাগজপত্র, ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট ম্যানেজ করে দিবে, কিন্তু এর বিনিময়ে তাকে আলাদা 2 লাখ টাকা দিতে হবে। মালতী তখন আরো রাগারাগি করে, স্বামীকে নিয়ে সে মিথ্যা নাটক সাজাবে? সত্যকে মিথ্যা বানাইয়া আবার মিথ্যাকে সত্য বানাইয়া প্রমাণ করতে হবে আমার স্বামী ওই আগুনে পুড়ছে। এটা নিয়ে ভীষণ মেজাজ দেখায়। রাজ্জাক তখন চুপচাপ ওখান থেকে চলে আসে। মালতী এই বিষয়ে একজন আইনজীবীর সাথে কথা বলে, তার কাছে কোনো ডকুমেন্টস নাই। মার্কেট কমিটি আমার কোনো কথা বিশ্বাস করতেছে না। এখন আমার কি করা উচিত? তখন আইনজীবী অনুদানের টাকা কিভাবে ফেরত পেতে পারে সেই বিষয়ে অনেক বুদ্ধি পরামর্শ দেয়। তাকে কোর্টে আপিল করতে হবে, এরপর শুনানি হবে, সাক্ষী লাগবে। মালতী জানতে চায় এটার জন্য খরচাপাতি কেমন হবে আর কতদিন সময় লাগবে। আইনজীবী জানায়, কোনো কোনো কেস 20 বছর লাগে, 10 বছর লাগে, আর কপাল ভালো থাকলে 3 বছরেই শেষ হয়ে যায়। সেই মুহূর্তে কিতাব বারবার মালতীকে ফোন দিচ্ছিল, তাই মালতী কথা বলতে বাইরে যায়। বাসার মালিক তখন মালতীকে ফোন দিয়ে বলে, আমি আগেই কইছিলাম কোনো ঝুট ঝামেলা থাকলে বাসা ছাইরা দিতে। আপনার পাওনাদার তো বাসায় আসা বিভিন্ন সিন করতাছে। মালতী তখন বলে, আমি দেখতাছি বিষয়টা, কিতাব বাসায় আইসা আর ঝামেলা করব না। কথায় আছে না, মানুষ অতি সুখে কাঁদে আর অতি দুঃখে হাসে। মালতীর অবস্থা হয়েছে ঠিক সেরকম। মালতী বিষয়টা মিউচুয়াল করতে কিতাবের সাথে দেখা করে। ওই মুহূর্তে কিতাব মালতীকে অনেক কথা শোনায়। মালতী নিরুপায় হয়ে বলে, আপনি জাল কাগজপত্র বানানোর ব্যবস্থা করেন। কিতাব বলে, এই তো লাইনে আইছেন, গাধায় পানি খায় ঠিকই, তাই ঘোলা কইরা। মালতী সেখান থেকে বাসায় ফিরে এসে দেখে রুমে তালা দেওয়া। বাড়ির মালিক রুমে তালা মেরে দিছে। মালতীকে আর থাকতে দেবে না, বাসা ছেড়ে দিতে বলে, কারণ তাকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। মালতী বলে, আমার বিষয়টা প্লিজ বোঝার চেষ্টা করেন। মালতীর কোনো কথা না শুনে সে নিচে চলে যাচ্ছিল। মালতী অসুস্থ শরীর নিয়ে তাকে বলতে থাকে, আমার কথা শুনেন, আর কোনো ঝামেলা হবে না, কথা দিতেছি আমি। সিঁড়ি বেয়ে নামার সময় মালতী পা পিছলে পড়ে যায়। পড়ে গিয়ে মালতী ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে থাকে।
তখন বাসার মালিকই বাধ্য হয়ে মালতীকে নিয়ে হাসপাতালে যায়। খবর পেয়ে রাজ্জাক দ্রুত হাসপাতালে চলে আসে। রাজ্জাক মালতীর গার্ডিয়ান হিসেবে স্বাক্ষর করে মালতীকে দ্রুত সার্জারি করতে হবে। এরপর অপারেশন শেষে মালতীর ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়। কিন্তু নার্স রাজ্জাককে জানায় মা মেয়ে দুজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। বাচ্চার মায়ের অনেক রক্ত গেছে, এ নেগেটিভ রক্তের ব্যবস্থা কইরা রাইখেন। রাজ্জাক পলাশের বাবাকে ফোন দেয় এবং জানায় পলাশের মাইয়া হইছে, কিন্তু মা মেয়ে দুজনের অবস্থা একটু ক্রিটিক্যাল, আপনাদের মধ্যে কারো এ নেগেটিভ রক্ত হইব? কিন্তু বাবা এসব কথা বাদ দিয়া জিজ্ঞাসা করে ওই কাগজপত্রের যে ঝামেলা ছিল সেগুলার কোনো উপায় হইল কিনা। রাজ্জাক বুঝতে পারে তার দ্বারা কোনো সাহায্য হবে না, তাই হতাশ হয়ে ফোনটা কেটে দেয়। মালতী নিজের মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। এই গ্যাঞ্জামের মধ্যে নিজের মেয়েকে আমি বড় করতে চাই না। রাজ্জাক বলে তোমার কাজ হইতাছে এখন মেয়েকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করা, আর তাছাড়া তোমার আর পলাশের টাকাগুলো তো হাতে আসতাছেই। মালতী বলে ওই টাকার কথা মুখেও আনবা না, ওই টাকা আমি চাই না। সত্যরে মিথ্যা বানাইতে হইল, আবার 2 নাম্বারি পথে সত্যকে প্রমাণ করতে লাগলো। ওই টাকার ভাত আমার মায়ের মুখে লাগুক আমি চাই না। রাজ্জাক এসব কিছুর মধ্যেও আবার নিজের স্কুল সামাল দিতে হতো। বিভিন্ন ঝুট ঝামেলার জন্য সে বারবার ক্লাসে অনুপস্থিত, তাই প্রধান শিক্ষক কিছু কথা শোনায়। রাজ্জাক জানায় মালতীকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যে আসি। প্রধান শিক্ষক বলে তাহলে ছুটি নাও। সে বলে আমি তো ছুটি নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। রাজ্জাক এরপর 7 দিনের ছুটি নেয়। তখন তার কাছে হাসপাতাল থেকে ফোন আসে। ফোন পেয়ে রাজ্জাক দ্রুত হাসপাতালে যেতে থাকে। মালতীর অবস্থা খুবই সিরিয়াস, আস্তে আস্তে কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, বারবার খিঁচুনি উঠছিল তার। রাজ্জাক হাসপাতালে আসলে ডাক্তার ইমিডিয়েটলি মালতীকে আইসিইউতে অ্যাডমিট করতে বলে, কিন্তু এই হাসপাতালে আইসিইউ সিট খালি নেই, তাই অন্য কোনো হাসপাতালে দ্রুত আইসিইউতে অ্যাডমিট করতে বলা হয়। এরপর রাজ্জাক সুধীরকে জানালে সুধীর অন্য একটা হাসপাতালে দালালকে টাকা দিয়ে একটা আইসিইউ ম্যানেজ করে। সে দ্রুত মালতীকে নিয়ে চলে আসতে বলে। রাজ্জাক মালতীকে নিয়ে অ্যাম্বুলেন্সে দ্রুত রওনা হয়। মালতীর অবস্থা খুবই সিরিয়াস। কিছু দূর যাওয়ার পর আবারও সেই যানজটের মধ্যে পড়ে যায়। রাস্তায় লম্বা জ্যাম। এদিকে তো মালতীর অবস্থা অবনতির দিকে যাচ্ছে। রাজ্জাক বাইরে এসে গাড়িগুলো কোনোভাবে সাইড করা যায় কিনা চেষ্টা করছিল। এদিকে গাড়ির ভেতর মালতীর খিঁচুনি উঠে যায়। বেশ কিছুক্ষণ মালতী নিজের সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে সে হাত পা ছেড়ে দেয়। রাজ্জাক গাড়ির ভেতরে এসে ড্রাইভারকে বলে একটু একটু করে আগান তো, কিন্তু খেয়াল করে দেখে মালতীর হাত পা ঠান্ডা হয়ে গেছে, কোনো রেসপন্স করছিল না সে। রাজ্জাক তার হাত পা ঘষে গরম করার চেষ্টা করে, কিন্তু সাথে থাকা অন্য একজন মালতীর পালস চেক করে দেখে মালতী আর বেঁচে নেই, সে মারা গেছে। নিজের স্বামীর মতো একইভাবে রাস্তার জ্যামে তাকে মরতে হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? পলাশ মালতী পৃথিবী থেকে বিদায় নিল, কিন্তু তাদের ফুটফুটে কন্যা সন্তান দুনিয়ায় রেখে গেল। কিন্তু এই মেয়েটার দায়িত্ব এখন কে নেবে? বাবা মায়ের ভালোবাসা মেয়েটার কপালে নাই। এরপর কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। রাজ্জাক মেয়েটিকে লালন পালন করেছে। মেয়েটিকে নিয়ে যান্ত্রিক কোলাহল দূষিত শহর ছেড়ে দূরে কোথাও চলে এসেছে, যেখানে সকাল হয় পাখির ডাকে, বিশুদ্ধ পরিবেশ, নেই কোনো কোলাহল, মানুষগুলো অনেক ভালো। এমন একটা পরিবেশে রাজ্জাক মেয়েটিকে বড় করছে, যেমনটা মালতীর ইচ্ছে ছিল। দিন শেষে সবাইকে একজন ভালো মানুষ হওয়াটা জরুরি, কিন্তু মানুষ হয়ে উঠতে পারলাম কই? আর মুভিটা এখানেই শেষ হয়। সবশেষে একটা কথা বলবো, আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে যানজটের সমস্যা জীবনের একটা অংশ হয়ে উঠেছে। আর এই যানজটে কত মানুষের জীবন যে থমকে যায় সেই গল্পটা তারাই বোঝে যাদের সাথে ঘটে। তাই যানজট সমস্যা নিয়ে বাংলাদেশ সরকারকে বিশেষভাবে নজর দেওয়া উচিত।
সবশেষে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।